আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুবই ভালো আছো। ভূগোল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি জলবায়ুবিদ্যার টর্নেডো নিয়ে আলোচনা করব। তো টর্নেডো মোটামুটি তোমরা কথাটা বোধহয় এর পূর্বেও শুনেছ। আজকে আমরা টর্নেডোর সংজ্ঞা, উৎপত্তি, এর ধ্বংসলীলা এসব নিয়ে একটু আলোচনা করব। পৃথিবীতে যে সমস্ত ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছে বা হয়, তার মধ্যে সবচাইতে বিধ্বংসী হচ্ছে টর্নেডো। এটা স্প্যানিশ টর্নেডো শব্দ থেকে ইংরেজি টর্নেডো শব্দটার উৎপত্তি হয়েছে। তো টর্নেডো হচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্র বিশিষ্ট, অতি ক্ষুদ্র ব্যাস ও অত্যন্ত দ্রুত বায়ুর ঊর্ধ্বগতি আবর্ত সম্পন্ন ফানেল আকৃতির গঠন বিশিষ্ট যে ঘূর্ণবাদ সৃষ্টি হয় বা বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়, সেটাকে আমরা টর্নেডো বলে থাকি। তো টর্নেডো প্রায় সব অঞ্চলেই দেখা যায়। তো ক্রান্তীয় যেহেতু বলা হচ্ছে সংজ্ঞায়, সেহেতু বোঝাই যাচ্ছে যে ক্রান্তীয় অঞ্চলে বেশি। বিশেষ করে এটা হচ্ছে তোমার আমেরিকা মিসিসিপির নদীর পার্শ্ববর্তী অঞ্চলে এবং মেক্সিকো উপকূলে এই টর্নেডো সবচেয়ে বেশি সংঘটিত হতে দেখা যায়। আফ্রিকা মহাদেশেও কিন্তু টর্নেডো সংঘটিত হয়। আমেরিকাতে বছরে প্রায় 1200 টর্নেডো সংঘটিত হয়ে থাকে, কিন্তু শীতল মেরু অঞ্চলে টর্নেডো সংঘটিত হয় না। এই শীতল মেরু অঞ্চল ব্যতীত সারা পৃথিবীতেই কম বেশি টর্নেডো সংঘটিত হয়ে থাকে। তো সংজ্ঞাতে আমরা বুঝতে পারছি যে টর্নেডোটা হচ্ছে অত্যন্ত বিধ্বংসী। এর যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। যেহেতু আমরা বলছি যে ফানেল আকৃতির, তাহলে এর ব্যাস কেমন হবে? নর্মালি মনে করো যে এটা হচ্ছে কিউমুলা নিম্বাস, একটা মেঘ। এই মেঘ থেকে ফানেল আকৃতির এটা হচ্ছে ভূমি। এই ফানেল আকৃতির এরকম একটা চোঙ থাকবে। ওপরের দিকে এটা হবে প্রস্থে বেশি, আস্তে আস্তে যখন মাটির দিকে বা মাটির সাথে ভূমির সাথে স্পর্শ করবে, তখন এটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে আসবে, সরু হয়ে আসবে, তাই না? তো এই যে এই ভিতরের যে ঘূর্ণনের ব্যাস, সেটা আমরা এখন বলবো। তো টর্নেডোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো এখন আমরা আলোচনা করব। প্রথমেই হচ্ছে কি ব্যাস। আমরা সংজ্ঞাতেই বলেছিলাম যে ক্ষুদ্র ব্যাস বিশিষ্ট, তাই না সংজ্ঞায়? তাহলে বৈশিষ্ট্যের প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাস আসছে। তো টর্নেডোর ব্যাস হচ্ছে 100 থেকে 500 মিটার, অর্থাৎ সর্বনিম্ন 100 মিটার হয়, সর্বোচ্চ 500 মিটার পর্যন্ত হয়ে থাকে। আর এর গড় ব্যাস হচ্ছে 250 মিটার। ঠিক আছে, তাহলে দেখো খুব ক্ষুদ্রই ব্যাসটা হচ্ছে। এটা হচ্ছে 100 থেকে 500 মিটার পর্যন্ত হয়ে থাকে, গড় ব্যাস হচ্ছে 250 মিটার। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বায়ুর চাপ। এই যে কেন্দ্রের ভিতরে বায়ুর চাপ খুব কম হতে থাকবে। কম বায়ুচাপ বিশিষ্ট যদি না হয়, তাহলে কি হবে? পার্শ্ববর্তী অঞ্চল থেকে উচ্চচাপ, অর্থাৎ পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কিন্তু ওই নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হবে না। তো সেই জন্য কি হতে হবে? কেন্দ্রে বায়ুর চাপ খুব কম থাকতে হবে। এই বায়ুর চাপ হচ্ছে 900 মিলিবারেরও কম। ঠিক আছে, এই কেন্দ্র থেকে সামান্য, এই যে আমি ফানেলটা দেখালাম, ফানেলের কেন্দ্র থেকে সামান্য ভেতরে গেলে দেখা যায় যে 100 মিলিবারেরও বেশি চাপের পার্থক্য সংঘটিত হয়েছে। অর্থাৎ ভেতরের দিকে যতই বা কেন্দ্রের দিকে যতই যাওয়া যাবে, বায়ুর চাপ কিন্তু ততই কমতে থাকবে। যত কম হবে তত কিন্তু হচ্ছে তোমার এই টর্নেডোর বিধ্বংসী শক্তি বেড়ে যাবে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বায়ুর গতিবেগ।
টর্নেডো তো কি, টর্নেডোতে হচ্ছে বাতাস কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠে যায়, এবং এই কুণ্ডলী আকারে যে ঘুরে, আর এর হচ্ছে গতিবেগ দেখা যায় 300 থেকে 500 কিলোমিটার পার আওয়ার। এত বেগে কিন্তু বাতাস প্রবাহিত হতে থাকে, এবং কখনো কখনো দেখা যায় যে এই 300-500 না, এর ডাবলও হয়ে যায় গতিবেগ। তাহলে এর বেগটা কত বেশি, তাই না? এরপরে যেটা আছে সেটা হচ্ছে বায়ু প্রবাহের দিক। সাধারণত উত্তর গোলার্ধে কি হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বায়ু প্রবাহিত হতে থাকে, আর খুব কম ক্ষেত্রেই ঘড়ির কাঁটার দিকে খুব কম ক্ষেত্রেই এই কুণ্ডলী পাকায় যখন যায়, তাই না, আমরা বলছি যে এখানটায় কেন্দ্রটা হচ্ছে গোলাকার, তো এই কেন্দ্রের দিকে যখন বায়ু প্রবাহিত হয় তখন খুব কম ক্ষেত্রেই দেখা যায় ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি অ্যান্টি ক্লক ওয়াইজ এই বাতাসের গতিবেগটা, অর্থাৎ বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীতে উত্তর গোলার্ধে। এখন আমরা বলবো কি গঠন ও আকৃতি। এর চেহারাটা কেমন হয়, এর আগে আমি ছবিতে যখন দেখালাম তখন দেখালাম যে ফানেল বা হাতির সুরের আকৃতি বিশিষ্ট হয়ে থাকে টর্নেডোটা, এবং যত এটা হচ্ছে কি কিউমুলা নিম্বাস মেঘের সাথে যুক্ত থাকে। এই কিউমুলা নিম্বাস মেঘের কাছে যখন যুক্ত থাকে তখন এটা প্রশস্ততা বেশ বেশি, যখন আস্তে আস্তে মানে মাটি বা ভূমি সংলগ্ন স্থানের দিকে আসতে থাকে বা ভূমি টাচ করে, তখন এটা আস্তে আস্তে সরু হয়ে যায়, হাতির সুরের মতো অথবা ফানেল আকৃতি বিশিষ্ট এটা তখন হয়। এরপরে হচ্ছে স্থায়িত্ব। এত বিধ্বংসী টর্নেডো কিন্তু এর স্থায়িত্ব বেশি সময় ধরে না, মাত্র 15 থেকে 20 মিনিট। তবে 15 থেকে 20 মিনিটের যদি আরও বেশি হতো তাহলে তো বুঝতেই পারছো যে কত বিধ্বংসী এটা হতো, তাই না? আর এটার হচ্ছে প্রভাবিত এলাকা কতটুকু, প্রভাবিত এলাকাও কিন্তু খুব বেশি না, এর এলাকা হচ্ছে 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এলাকায় এ প্রভাব ফেলতে পারে। আর এর ধ্বংসলীলা কি, ক্ষয়ক্ষতি, যতগুলো ঘূর্ণবাদ সংগঠিত হয় তার মধ্যে সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি বা ধ্বংসলীলা সংগঠিত হয় টর্নেডোর মাধ্যমে। এটা ঘর বাড়ি দালান কোঠা সব কি করে ভেঙে একেবারে নষ্ট করে দেয়। কখনো কখনো দেখা যায় গাছপালা একেবারে উপড়ায় নিয়ে চলে যায়। যদি পানির ওপরে হয় তাহলে পানি ওপরে উঠে চলে যায়, বালির ওপরে হলে সেই বালিকেও ঘূর্ণায়মান অবস্থায় ঘুরতে ঘুরতে ওপরে উঠায় নিয়ে চলে যায়। তো এইটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি। তাহলে আমরা টর্নেডোর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানলাম। এখন আমরা দেখব যে টর্নেডো সৃষ্টি হওয়ার জন্য কি কি অনুকূল পরিবেশ দরকার, অর্থাৎ টর্নেডো সৃষ্টির অনুকূল পরিবেশ। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ু উষ্ণ আর্দ্র হওয়া বাঞ্ছনীয় বা অবশ্যই হতে হবে। প্রথম যে অনুকূল পরিবেশ সেটা হচ্ছে ভূপৃষ্ঠের নিকটবর্তী
বায়ু অবশ্যই উষ্ণ হতে হবে এবং আর্দ্র হতে হবে। চারপাশের তুলনায় বায়ু যখন ভেতরের দিকে বা কেন্দ্রে উষ্ণ হবে তখন পার্শ্ববর্তী অঞ্চলে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে। অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হওয়া মানে টর্নেডো সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হলো। আর একটা বলছি কি, যে বাতাস আর্দ্র হতে হবে। আর্দ্র হলে কি, এই বাতাসটা যখন ওপরে উঠে ঘনীভূত হবে তখন এই লিন তাপ ত্যাগ করবে, আর এই লিন তাপ থেকে টর্নেডো কিন্তু শক্তি আহরণ করে, সেই জন্য টর্নেডো এত বেশি শক্তিশালী হয়। দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠের কাছের বায়ুর তাপমাত্রা এবং তার ওপরের তাপমাত্রার মধ্যে অনেক পার্থক্য থাকতে হবে। তার মানে কি বলছি আমরা, তাপমাত্রার পার্থক্য থাকতে হবে। আমরা যে ছবিটা আঁকালাম মেঘের সাথে, এই যে এই তাপমাত্রাটা থেকে ভূপৃষ্ঠের কাছের যে তাপমাত্রাটা, এটার মধ্যে যথেষ্ট, অর্থাৎ নিম্ন স্তরের বায়ুর তাপমাত্রা এবং ঊর্ধ্বস্তরের বায়ুর তাপমাত্রার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে। তাহলে কি হবে, যে এতে তাড়াতাড়ি তাপবিযুক্তি ঢালের সৃষ্টি হবে এবং বাতাসে ঊর্ধ্বমুখী প্রবাহের সৃষ্টি হবে। ঊর্ধ্বমুখী প্রবাহ সৃষ্টি না হলে তো আমাদের টর্নেডো সৃষ্টিই হবে না। আর এটা হবে কেন, পার্থক্য তারতম্য যখনই হবে তখনই কিন্তু এই বাতাস ওপরের দিকে উঠতে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি, বায়ুর আবর্ত সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ থাকতে হবে। অনুকূল লাস্টলি যেটা বলছি, এখানে যেমন বলেছি যে নিচের তাপমাত্রা এবং ওপরের তাপমাত্রার পার্থক্য থাকতে হবে, অনুরূপভাবে আমরা বলবো কি, যে আর্দ্র বায়ুর ওপরের বায়ুটা কি হবে, ওপরের বায়ু অবশ্যই উষ্ণ হতে হবে। উষ্ণ যদি না হয় তাহলে কিন্তু টর্নেডো সৃষ্টি হবে না। তাহলে আর্দ্র বায়ুর ওপরের বায়ু উষ্ণ হতে হবে। এইটাই হচ্ছে আমাদের অনুকূল পরিবেশ টর্নেডো সৃষ্টির জন্য। তাহলে বুঝতে পেরেছি যে টর্নেডো সৃষ্টি হতে হলে অবশ্যই ভূপৃষ্ঠে নিকটবর্তী বায়ু উষ্ণ হতে হবে। তাহলে ওপরের বায়ুটা কি হতে হবে, ওপরের বায়ুটা শীতল হতে হবে আর আর্দ্র হতে হবে। তারপরে বলছি তাপমাত্রা যথেষ্ট পার্থক্য থাকতে হবে নিচ থেকে উপরে। বায়ুর আবর্ত সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ থাকতে হবে। আর একটা কি বলেছি, বায়ুর আর্দ্র বায়ুর ওপরে অবশ্যই উষ্ণ, এখানটায় হবে শুষ্ক, উষ্ণ না, উষ্ণ তো এখানে বলে দিছি, শুষ্ক, বাবা, শুষ্ক হতে হবে। আর্দ্রর সাথে শুষ্ক যাবে, তাই না? এটা হচ্ছে টর্নেডো সৃষ্টির অনুকূল পরিবেশ। এখন আমরা টর্নেডোর জীবন চক্র নিয়ে কথা বলবো। একটা টর্নেডো সৃষ্টি হওয়ার পরে কি কি পর্যায় অতিক্রম করে সেটা ধ্বংস হয়, এই অবস্থাটা আমরা দেখব। এই টর্নেডো সৃষ্টির শুরু থেকে তার জীবনচক্র শেষ হওয়া পর্যন্ত আমরা 5টা ভাগে ভাগ করেছি। এই ভাগগুলো হচ্ছে প্রথম পর্যায়ে, মানে অর্থাৎ টর্নেডো যেই পর্যন্ত স্থায়িত্ব, সেই স্থায়িত্বটাকে আমরা 5টা স্টেজে বা পর্যায়ে ভাগ করেছি। প্রথম যে পর্যায় সেটাকে আমরা বলি ধূলিকণার ঘূর্ণন পর্যায়। ধূলিকণার ঘূর্ণন পর্যায় টর্নেডোর হচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়। টর্নেডো সৃষ্টির একেবারে শুরুর দিকে ধূলিকণা কি হয়, কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠে যায়।
এবং এটা কি হয়, একটা কিউমুলোনিম্বাস মেঘের সাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং কি হয় তখন ওই কিউমুলোনিম্বাস মেঘের থেকে এই ফানেলটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, কিন্তু মাটি স্পর্শ তখনও করে না। এটা হচ্ছে ধূলিকণার ঘূর্ণন পর্যায়। অর্থাৎ ওই ফানেলটা নিচের দিকে নামতে থাকবে আর ধূলিকণাগুলো কি হবে, ঘূর্ণন আকারে ওপরের দিকে উঠতে থাকবে। এটাই হচ্ছে ধূলিকণার ঘূর্ণন পর্যায়। দ্বিতীয় যে পর্যায় সেটাকে আমরা বলি কি সাংগঠনিক পর্যায়। সাংগঠনিক পর্যায়টা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এক্ষেত্রে কি হয়, টর্নেডোর দৈর্ঘ্যে এবং প্রস্থে উভয় দিকেই বাড়তে থাকে। অর্থাৎ এই যে আমরা যে মেঘ, এটা হচ্ছে তো কিউমুলোনিম্বাস মেঘ, এই ফানেলটার কি হয়, দৈর্ঘ্যেও যেমন বাড়তে থাকে এই প্রস্থেও কিন্তু তেমন বাড়তে থাকে, উভয় দিকেই বাড়তে থাকে। এবং এইটা কি হয়, ধূলিকণার ঘূর্ণন পর্যায়ে তখন কিন্তু মাটিকে স্পর্শ করে না, কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে এটা হচ্ছে মাটিকে স্পর্শ করে ফেলে। আর যখনই মাটিকে স্পর্শ করে তখনই কি হয়, এটা অত্যন্ত শক্তিশালী হয় এবং এটা তখন তোমার ধ্বংসলীলা কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চয় করে ফেলে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে আমরা কি বলবো, পরিণত পর্যায়। পরিণত পর্যায়ে টর্নেডো সবচাইতে বেশি শক্তিশালী হয় এবং এই কি হয়, ফানেলের প্রস্থও হয় সর্বাধিক এবং এটা মোটামুটি একেবারে খাড়াভাবে বা উল্লম্বভাবে মাটির সাথে এবং মেঘের সাথে যুক্ত যে হয়, এটা একেবারে উল্লম্ব থাকে, হেলে থাকে না। হেলে থাকা মানে টর্নেডোর শক্তিটা কম থাকা, কিন্তু যদি একেবারে স্ট্রেট থাকে তখন বুঝতে হবে যে এই টর্নেডো অত্যন্ত বেশি শক্তিশালী। তো এই পরিণত পর্যায়ে থাকে কি, এই ফানেলটা একেবারে মানে মোটামুটি উল্লম্ব আকৃতিতে থাকে এবং কি হয়, এই সময় মানে প্রস্থ যেমন বেশি হয় তেমন এটা অধিক অঞ্চল জুড়ে প্রবাহিত হতে থাকে। আর এটা হচ্ছে সবচাইতে সিরিয়াস অবস্থা টর্নেডোর। এই সময়েই সমস্ত ধ্বংসযজ্ঞ যেগুলো পরিচালিত হয় তা এই পর্যায়ে পরিচালিত হয়। চতুর্থ পর্যায়টাকে আমরা বলি কি সংকোচন পর্যায়। সংকোচন পর্যায় হচ্ছে টর্নেডোর শেষ পর্যায়ের আগের মুহূর্ত, একেবারেই বিলুপ্ত না, বিলুপ্তর একটু আগ পর্যন্ত। তখন কি হয়, আবার মাটি থেকে এই ফানেলের মুখটা মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে এর ধ্বংসলীলা ক্রমশ কমতে থাকে। তবে এরও কিন্তু যে শক্তি একেবারে কমে যায় না, এর হলো শক্তি কিন্তু তখনও থাকে এবং এটা ধ্বংসলীলা পরিচালনা করার জন্য কিন্তু যথেষ্ট। কখনো কখনো এই সংকোচন পর্যায়ে থেকেও অনেক কিছু মানে মানুষের ঘর বাড়ি এগুলোও কিন্তু ধ্বংস হয়। তো এইটা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এই পর্যায়ে কমে আসলেও এই পর্যায়ে কিন্তু আরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এইটা হচ্ছে সংকোচন। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে অবলুপ্ত পর্যায়। অবলুপ্ত পর্যায়ে হচ্ছে এর আর কোনো অ্যাক্টিভিটিস থাকে না, তখন আস্তে আস্তে এই হাতির সুরটাও ধ্বংস হয়ে যায় এবং টর্নেডোটাও আস্তে আস্তে কী হয়, বিলুপ্ত হয়ে যায়, আর এর কোনো অস্তিত্ব থাকে না। এই হচ্ছে টর্নেডোর পর্যায়। তাহলে এটা হচ্ছে একদম সৃষ্টির প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এখান থেকেই তোমার শক্তি সঞ্চয় করে। আর এইটা হচ্ছে সেই আঘাত হানার পর্যায়, এটা হচ্ছে সবচাইতে সিরিয়াস অবস্থা। তারপরের থেকে এটা আস্তে আস্তে এর শক্তি ক্ষয় হতে থাকে, শক্তি ক্ষয় হয়ে মাটি থেকে বিচ্ছিন্ন হয়, আর অবলুপ্ত পর্যায়েতে একেবারেই বিচ্ছিন্ন হয়ে ফানেলটাও বিলুপ্ত হয়ে যায় এবং টর্নেডো ধ্বংসপ্রাপ্ত হয়। এখন টর্নেডোর সাথে কতগুলো শব্দ বেশ জড়িত। তা একটা হচ্ছে জলস্তম্ভ, একটা হচ্ছে টর্নেডোর প্রাদুর্ভাব,
একটা হচ্ছে বালিস্তম্ভ। তো টর্নেডোর প্রাদুর্ভাব কি বলে, অল্প সময়ের মধ্যে যদি ঘন ঘন বেশ কতগুলো টর্নেডো সংঘটিত হয় তাহলে এই অবস্থাকে আমরা বলি টর্নেডোর প্রাদুর্ভাব। অর্থাৎ অল্প সময়ের মধ্যে 2-1 ঘন্টা 4-5 ঘন্টার মধ্যে বেশ কয়েকটা টর্নেডো সংঘটিত হবে পর্যায়ক্রমে, তাহলে সেটাকে বলে টর্নেডোর প্রাদুর্ভাব। আর জলস্তম্ভটা কি, যদি টর্নেডো তার মানে এই যে পরিণত পর্যায়ে সমুদ্র থেকে স্থলভাগে বা সমুদ্রের ওপরে যদি কোনো টর্নেডো সংঘটিত হয় তখন এই যে ঘূর্ণন আকারে ধূলিকণা যেমন ওপরের দিকে উঠতে থাকে, অনুরূপভাবে কি হয় সমুদ্রে হলে পানি ওপরের দিকে উঠতে থাকে। তখন দেখা যায় যে সমুদ্রের উপরিভাগ থেকে পানি একেবারে কিউমুলোনিম্বাস মেঘ পর্যন্ত ওপরে ঘুরতে ঘুরতে উঠতে থাকে, তখন সেটাকে আমরা বলি কি জলস্তম্ভ। আবার অনেক ক্ষেত্রে কি হয়, টর্নেডো যদি স্থলভাগ থেকে জলভাগের মধ্যে যায় তখনও কিন্তু এই জলস্তম্ভ দেখা যায়। আর বালিস্তম্ভটা কি, যদি মরুভূমি অঞ্চলে টর্নেডো সংঘটিত হয় তাহলে এই পানির মতো বালিটাও কিন্তু ঘুরতে ঘুরতে ওপরে একেবারে কিউমুলোনিম্বাস মেঘের ওই পর্যন্ত চলে যায়, তো সেটাকে তখন বলা হয় বালিস্তম্ভ। এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের টর্নেডোর আলোচ্য বিষয়। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছ। একটু পড়লেই তোমাদের হয়ে যাবে মনে হয়, এটা একটা সহজ এবং সিম্পল ব্যাপার। আজকে এ পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফিজ।